হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের জিওগ্রাফি রিলেটেড যে কোনো এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন, ইউজিসি নেট সেট বা স্কুল লেভেলের এক্সাম, ইউনিভার্সিটি লেভেলের এক্সাম, যে কোনো জিওগ্রাফি রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করানো হয়ে থাকে। এখানে তোমরা কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে তোমরা বিভিন্ন রকম এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও এখানে পেয়ে থাকো। ঠিক আছে, তো তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে তো তুমি এই সাবজেক্টটাকে আরও বেশি স্ট্রং করার জন্য, এই সাবজেক্টটার প্রতি আরও বেশি কমান্ডটাকে বাড়ানোর জন্য তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জুড়ে যেতে পারো, যাতে করে কি হয় বিভিন্ন ক্লাসের পিডিএফগুলো সেগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশনের জন্য আমরা অলরেডি প্র্যাকটিস সিরিজ লঞ্চ করে দিয়েছি, যেখানে আমরা প্রতি সপ্তাহে 3 দিন করে বুধবার, শুক্রবার আর রবিবার করে রাত 9টা থেকে আমরা প্র্যাকটিস ক্লাস করে থেকে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করি। তো বিভিন্ন স্টুডেন্টদের অনেক ডিমান্ড ছিল, স্যার ফোল্ড ফল্ট বা ভাঁজ আর চুটি টপিকটা তারা বুঝতে পারছো না তোমরা, তো অসুবিধা রয়েছে। তো সেই ফোল্ড ফল্ট ভাঁজ চুটির ব্যাপারটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আজকে তোমাদের জন্য একটা থিওরি ক্লাস আমি অ্যারেঞ্জ করেছি, যাতে করে এই টপিকটা তোমাদের যে কোনো কোশ্চেন আসলে তোমরা সলভ করতে পারো। এবং এর সাথে সাথে তোমরা যদি আরও মনে করো কোনো টপিকের তোমাদের স্কুল সার্ভিস কমিশনে যে সিলেবাস রয়েছে সেই টপিকের কোনো টপিকের তোমরা অসুবিধা হচ্ছে, তোমাদের মনে হয় যে এটা টপিক সম্পর্কে আমাদের একটু ক্লাস প্রয়োজন, তোমরা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে সেই টপিকগুলো লিখবে। যে টপিকটা সম্পর্কে সবথেকে বেশি ডিমান্ড আসবে সেই টপিকটার ভিডিও আমি আগে বানাবো, তারপর পরপর আস্তে আস্তে সমস্ত টপিকগুলোর উপর ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে তোমাদের প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো ডাউট হবে সেই টপিকগুলো এখানে আমি সলিউশন করব। আর লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে এবং সেটা চলতে থাকবে পরীক্ষা অবধি। তাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে নতুন। চলো, তো প্রথম আজকে বলি যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ফোল্ড অ্যান্ড ফল্ট, মানে ভাঁজ আর চুটি। তো ভাঁজ আর চুটি ব্যাপারটা দেখো, ভাঁজ আর চুটি পড়তে গেলে আমাদের কি জানতে হবে, যে ভাঁজ ব্যাপারটা আগে আমাকে পড়তে হবে, তারপর আমরা চুটি ব্যাপারটা পড়বো। ভাঁজ ব্যাপারটা কি বলছে, ভাঁজকে আমরা ইংলিশে বলে থাকি ফোল্ড। ফোল্ড মানে হচ্ছে কখন ভাঁজ হবে। যদি আমি ধরে নিই কোনো একটা শিলাস্তর, সেই শিলাস্তরটা খুব নরম, ঠিক আছে, সেই শিলাস্তরটা যদি খুব নরম হয় বা কোমল হয়, তাকে যদি আমি দু সাইড থেকে চাপ দিই, তখন সেই শিলাস্তরটা ভেঙে না গিয়ে এরকমভাবে কী হবে, ভাঁজের মতো আকার ধারণ করবে, এরকমভাবে ভাঁজের মতো আকার ধারণ করবে। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা ফোল্ড বলে থাকি। যদি এই শিলাস্তরটা শক্ত হতো তাহলে কি হতো, এটা ভেঙে যেত, কিন্তু যেটা একটু কোমল তাই জন্য এটা কি হচ্ছে, চাপ দেওয়ার কারণে ভেঙে না গিয়ে এরকমভাবে স্কুইজ করে যাচ্ছে বা এরকমভাবে আকার বা মানে ঢেউয়ের মতো আকার ধারণ করছে, যেটাকে আমরা ফোল্ড বলি। বলছে when rock deforms in such a way that it bends instead of breaking, মানে এটা বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, জিনিসটা কি হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে, ব্রেকিং হচ্ছে না, ভাঙছে না, বেন্ড হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ফোল্ড বলি। একটা কথা মনে রাখবে, তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেটা এমসিকিউ বেসড পরীক্ষা, তাই জন্য সেখানে লাইন খুব ইম্পর্টেন্ট। তো যে লাইনগুলোকে আমি বলছি ভীষণ ইম্পর্টেন্ট লাইন, সেই লাইনগুলোকে তোমরা নোট করে রাখবে খাতায়, তাতে করে কি হবে, পরীক্ষার সময় তোমাদের ওই শর্ট নোটটা রিভিশন করার জন্য ভীষণভাবে হেল্প করবে। সেই জন্য সবাই শর্ট নোট বানাতে চলবে, এটাই তোমাদেরকে পরীক্ষার সময় ভীষণভাবে হেল্প করবে। চলো, তো ফোল্ড ব্যাপারটা কি হয়, ফোল্ড হচ্ছে টেকটনিক কারণের ফলে হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো, পাত সংস্থান কারণে বা পাতের চলনের ফলে ফোল্ড ব্যাপারটা হয়। তো পাতের 3 ধরনের চলন আমরা মোটামুটি দেখতে পাই। একটা, দুটো পাত যদি পরস্পরের মুখোমুখি আসে, দুটো পাত যদি পরস্পরের থেকে দূরে চলে যায়, আর আরেকটা পাতের যদি পাশ ঘেঁষে যায়, ঠিক আছে। তো যদি দুটো পাত পরস্পরের মুখোমুখি আসে তখন তাকে বলে কম্প্রেশনাল ফোর্স, ঠিক আছে। দুটো পাত যদি পরস্পরের থেকে দূরে চলে যায় তখন তাকে বলে টেনশনাল ফোর্স, তখন তাকে কি বলে, তখন তাকে বলে টেনশনাল ফোর্স। আর দুটো পাত যদি পরস্পরের গা ঘেঁষে বেরিয়ে চলে যায় তখন তাকে বলে শিয়ার ফোর্স, ঠিক আছে। তাহলে দুটো পাত যদি পরস্পরের মুখোমুখি আসে কম্প্রেশনাল, যদি দুটো পরস্পরের থেকে দূরে চলে যায় তখন বলে টেনশনাল, আর যদি দুটো পরস্পরের গা ঘেঁষে চলে যায় তখন তাকে বলে শিয়ারিং ফোর্স। এই 3টে ফোর্সের কারণেই বা 3টে মুভমেন্টের কারণেই কিন্তু আমাদের ফোল্ড বা ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। কম্প্রেশনাল ফোর্স, টেনশনাল ফোর্স আর শিয়ারিং ফোর্স, 3টের ক্ষেত্রেই আমরা ভাঁজ তৈরি করতে দেখতে পারি। আর পাতের যেহেতু এখানে সমান্তরাল চলন ঘটছে, তাই এই পাতগুলো, এই 3টে ধরন বা 3টে প্রকার যে চলন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ওরোজেনেটিক মুভমেন্ট বলতে পারি। ওরোজেনেটিক কি মুভমেন্ট বলতে পারি, এটাকে ওরোজেনেটিক মুভমেন্ট আমরা বলতে পারি, বা বাংলায় যাকে বলা থাকে গিরিজনী আলোড়ন, ঠিক আছে।
এই তিনটেই গিরিজনী আলোড়নের পার্ট। গিরিজনী আলোড়নে কি হয়, পাত যখন সমান্তরালভাবে চলন ঘটে তখন সেটাকে গিরিজনী আলোড়ন বলে। গিরিজনী আলোড়নের তিনটে পার্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে শিয়ারিং। কম্প্রেশন বলতে দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি যাচ্ছে তখন তাকে বলে কম্প্রেশন, দুটো পাত যখন পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে তখন তাকে বলে টেনশনাল, আর দুটো পাত যদি পরস্পরের মুখোমুখি না গিয়ে একদম পাশাপাশি, যদি এরকম পাশাপাশি যায় তখন তাকে বলে শিয়ারিং ফোর্স। ঠিক আছে, এবার দেখে নাও ফোল্ডের মধ্যে আমাদের কি কি জিনিস আমাদের পড়তে হবে। ফোল্ডের ক্ষেত্রে তিনটে বিষয় আমাদের জানা দরকার। প্রথম বলছে ফোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, লিম্ব। ফোল্ডের মধ্যে যে বাহু আমরা দেখতে পাই, যদি ধরো এরকম একটা ভাঁজ তৈরি হয় তাহলে এই ভাঁজের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ভাঁজের বাহু, এগুলো কি হচ্ছে, ভাঁজের বাহু হচ্ছে। ঠিক আছে, আর হিঞ্জ লাইন কোনটাকে বলছে, ধরো ম্যাক্সিমাম যে পয়েন্টটায় বাঁক আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটায় যদি সব থেকে বেশি বাঁক হয় সেটাকে আমরা হিঞ্জ বলে উল্লেখ করি, হিঞ্জ পয়েন্ট। এবার হিঞ্জ পয়েন্টগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমরা কি পাবো, হিঞ্জ লাইন পেতে পারবো। যেমন যদি তোমাদেরকে আমি একটা ছবি এঁকে যদি দেখাই বিষয়টা, যদি তোমাদেরকে ছবি এঁকে দেখাই, ধরো এরকম একটা আমি ভাঁজ আঁকলাম। ঠিক আছে, এই ভাঁজের এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ এগুলো ভাঁজের বাহু বা লিম্ব যেটাকে বলা হয়, এগুলোকে ভাঁজের কি বলা হয়, লিম্ব বা বাহু বলা হয়, লিম্ব বা বাহু। এবং যে অংশটা সব থেকে বেশি বাঁক নিয়েছে সেটাকে বলা হয় হিঞ্জ পয়েন্ট, সেটাকে বলে হিঞ্জ পয়েন্ট। এভাবে যদি আমি এটাকে 3 ডাইমেনশনাল করে দেখাই, যদি এরকম 3 ডাইমেনশনাল করে দেখাই তাহলে অনেকগুলো হিঞ্জ পয়েন্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা হিঞ্জ পয়েন্টগুলোকে যদি আমি লাইন দিয়ে জুড়ে দিই তখন সেটা হয়ে যাবে কি, এক একটা হিঞ্জ লাইন। এই হিঞ্জ পয়েন্টগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে হিঞ্জ লাইন, আমরা পাবো হচ্ছে হিঞ্জ লাইন। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, অ্যাক্সিয়াল প্লেন। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সিয়াল প্লেন। অ্যাক্সিয়াল প্লেন ব্যাপারটা কি হচ্ছে, অ্যাক্সিয়াল প্লেন হচ্ছে ধরো যেখানে আমি ফোল্ডটাকে ভেঙে সিমেট্রিক্যালি দুটো পার্টে ভাগ করতে পারবো তাকে আমরা অ্যাক্সিয়াল প্লেন বলতে পারি। যদি এটা একটা ফোল্ড তুমি দেখতে চাও, এইটা একটা ফোল্ড বা এটা একটা ভাঁজ, ঠিক আছে, এটা যদি একটা ভাঁজ তুমি দেখে নাও, এটা একটা ভাঁজ, এই ভাঁজের মধ্যে তুমি দেখবে এইটা হচ্ছে হিঞ্জ লাইন, এটাও কিন্তু একটা হিঞ্জ লাইন। এই দুটো হিঞ্জ লাইনের মাঝখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দুটো হিঞ্জ লাইনের মাঝখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ধরো এটা একটা হিঞ্জ লাইন, এটা একটা হিঞ্জ লাইন, আবার এটা ধরো একটা হিঞ্জ লাইন। এই দুটো হিঞ্জ লাইনের মাঝখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি বলা থাকে, অ্যাক্সিয়াল প্লেন বা অক্ষতল। এটাকে কি বলে, অ্যাক্সিয়াল প্লেন। মানে এই যে দুটো ভাঁজের মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকে বলা হয় অ্যাক্সিয়াল প্লেন বা যেটাকে আমরা অক্ষতল বলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কি জিনিস তাহলে বুঝে গেলাম, একটা হচ্ছে লিম্ব আমরা বুঝলাম, এই ভাঁজের যে বাহুগুলো রয়েছে সেগুলোকে আমরা লিম্ব বলতে পারি। আরেকটা জিনিস বুঝলাম যে যেখানটা সব থেকে বেশি কার্ভ নেয় সেই পয়েন্টগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমরা যে লাইনটা পাবো সেটাকে বলে হিঞ্জ লাইন। যে পয়েন্টগুলোকে যদি আমি জুড়ে দিই সেই লাইনটাকে আমরা কি পাবো, সেই লাইনটাকে আমরা হিঞ্জ লাইন পাবো, হিঞ্জ লাইন। আর দুটো হিঞ্জ লাইনের মাঝখানে যে এরিয়াটা থাকে তাকে আমরা অ্যাক্সিয়াল প্লেন বা যেটাকে আমরা অক্ষতল বলতে পারি। ঠিক আছে, অক্ষতল এই ব্যাপারটাকে বলা হয়। তো এই ছোট ছোট জিনিসগুলো ভাঁজের না জানলে ভাঁজের ব্যাপারটা পড়াটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো তো নেক্সট আমরা এবার দেখে নিই যে ফোল্ডের ধরন বা ভাঁজের কি কি ধরন হয়। মনে রাখবে ভাঁজ যেটা হয় সেটা কিন্তু কম্প্রেশনাল ফোর্সের ফলে হয়। কম্প্রেশনাল মানে দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি আসে তখন সেটাকে কম্প্রেশনাল স্ট্রেস বা কম্প্রেশনাল ফোর্স আমরা বলতে পারি। তো ভাঁজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাঁজটা হয় সেটা হচ্ছে অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন। মানে যদি আমি দেখে নিই ভাঁজের ক্ষেত্রে, যদি ভাঁজের ক্ষেত্রে দেখে নিই, ভাঁজের ক্ষেত্রে দুটো অংশ হয়, একটা উপরের অংশ, ভাঁজের ক্ষেত্রে দুটো অংশ হয়, একটা ধরো উপরের অংশ আর একটা হলো নিচের অংশ, একটা হলো নিচের অংশ। মানে এরমভাবে যদি আমি দেখাই জিনিসটাকে, ভাঁজের ক্ষেত্রে কি হচ্ছে, ভাঁজের ক্ষেত্রে হচ্ছে ধরো একটা উপরের দিকের অংশ পেলে, উপরের দিকের অংশ পেলে, একটা নিচের অংশ পেলে। উপরের যে অংশটা পেলে যেটাকে বলে বাংলায় ঊর্ধ্বভঙ্গ আর ইংলিশে তাকে বলে অ্যান্টিক্লাইন, অ্যান্টিক্লাইন। ঠিক আছে, উপরের দিকে যেটা অংশ থাকে তাকে বলে অ্যান্টিক্লাইন, আর নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি সিনক্লাইন। নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি সিনক্লাইন। তাহলে উপরের দিকে যে অংশটা থাকে তাকে বলে অ্যান্টিক্লাইন আর নিচের দিকে যে অংশটা থাকে তাকে বলা হয় সিনক্লাইন। ঠিক আছে, তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঊর্ধ্বভঙ্গ আর অধভঙ্গ কাকে বলে, পরীক্ষায় খুব দেয়। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে মোনোক্লাইন। মোনোক্লাইন ব্যাপারটা কি হচ্ছে, যখন রককে ধরো কোনো একটা ফোল্ডকে বা মানে ভাঁজ তৈরি হওয়ার সময় শিলাস্তরকে যদি একটা দিকে চাপ বেশি দেওয়া হয় আর একটা দিকে চাপ যদি কম হয়ে থাকে তখন সেই শিলাস্তরটা ভাঁজ খেয়ে এস শেপ মানে এসের মতো আকার ধারণ করবে। যদি তোমরা এই ছবিতে দেখতে পাবে তোমরা, এই যে দেখো এরকম এসের মতো আকার ধারণ করে নিয়েছে, এস এরকম এসের মতো ধারণ হয়েছে। এটা কেন হচ্ছে, কারণ একদিকে চাপ বেশি আর একদিকে চাপ কম, এদিকে চাপটা বেশি প্লাস
এদিকে চাপটা কম, তার ফলে যেহেতু বেশি দিকে চাপ দিচ্ছে তাই জন্য এটা কী হয়েছে, এরকম ভাঁজ খেয়ে যাচ্ছে। যদি বাড়িতে তোমাদের মাদুর থাকে, মাদুরের দু সাইডে হাত রেখে দেখবে একদিকে চাপ বেশি দেবে একদিকে চাপ কম দেবে, তখন দেখবে একটা সাইড এরকম এসের মতো ভাঁজ খেয়ে যায়। এটা কি বলা হয়, মনোক্লাইনাল ফোল্ড। এই ব্যাপারটাকে কি বলা হয়, এই ব্যাপারটাকে বলা হয় মনোক্লাইনাল ফোল্ড। ঠিক আছে, ব্যাপারটাকে বলা হয় মনোক্লাইনাল ফোল্ড, বোঝা গেল। নেক্সট হচ্ছে ডোম। ডোম কাকে বলে, ভাঁজের উপরের দিকে যে অংশটা থাকে যেটাকে আমরা অ্যান্টিক্লাইন বললাম এইমাত্র বা ঊর্ধ্বভঙ্গ, সেটাকে আমরা ডোম বলতে পারি। ঠিক আছে, সেটার আরেকটা নামই দেওয়া হয় ডোম, ডোম বা অ্যান্টিক্লাইন আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে বেসিন। বেসিন কাকে বলে, যখন ধরো কোনো সিনক্লাইন, যেটা আমরা দেখতে পাই ভাঁজের ক্ষেত্রে সিনক্লাইন বা নিচের দিকের যে অংশটা থাকে অধভঙ্গ সিনক্লাইন, সেটাকে আমরা বেসিন বলতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেভরন রক। তাহলে কাকে বলছে, চেভরন হচ্ছে জিগজ্যাগ টাইপের হয়। চেভরন হচ্ছে জিগজ্যাগ, মানে দেখবে অনেকগুলো ফোল্ড এরকম এরকম টাইপের দেখতে হয়, এরকম এরকম টাইপের দেখতে হয়, তখন সেটাকে আমরা চেভরন ফোল্ড বলে উল্লেখ করতে পারি। কি ফোল্ড বলি, তখন সেটাকে আমরা চেভরন ফোল্ড বলে উল্লেখ করতে পারি। দেখো এখানে তুমি চেভরন ফোল্ড তুমি দেখতে পাবে, এই যে দেখো এই হচ্ছে চেভরন ফোল্ড, জিগজ্যাগ জিগজ্যাগ মতো দেখতে হচ্ছে, দেখেছো, জিগজ্যাগ এরকম জিগজ্যাগ যাচ্ছে, এটাকে বলা হয় চেভরন ফোল্ড। ঠিক আছে, এটাকে বলা হয় চেভরন ফোল্ড। আর ডোম কোনটা হচ্ছে, এই যে ডোম হচ্ছে এরকম ওপরের দিক থেকে পুরো এরকম ডোমের মতো একটা গম্বুজের মতো দেখতে লাগে, সেটাকে বলা হয় ডোম। ঠিক আছে, এটাকে ডোম বলে উল্লেখ করা হয়। আচ্ছা, নেক্সট আসি আইসোক্লাইনাল ফোল্ড। আইসোক্লাইনাল ফোল্ড খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে আইসোক্লাইনাল ফোল্ড। আইসোক্লাইনাল ফোল্ড হচ্ছে সিমিলার টু সিমেট্রিক্যাল ফোল্ড। মানে সিমেট্রিক্যাল ফোল্ড কাকে বলে, তাহলে আগে জেনে নাও সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, তারপর আমরা আইসোক্লাইনাল ফোল্ড পড়বো। সিমেট্রিক্যাল ফোল্ড বলছে ইফ বোথ দ্য লিম্বস ইনক্লাইন ইউনিফর্মলি দেন দে আর কল্ড অ্যাজ সিমেট্রিক্যাল ফোল্ড। খুব ইম্পর্টেন্ট, মানে দুটো লিম্ব যদি ইনক্লাইন হয় ইউনিফর্মলি, মানে ধরে নাও যদি তোমাদেরকে আমি বলি এই যদি একটা ভাঁজ হয়, এই ভাঁজের ক্ষেত্রে এটা একটা লিম্ব আর একটা হচ্ছে এটাও একটা লিম্ব, তাহলে এই লিম্বটা যে কোণ তৈরি করছে অনুভূমিক তলের সঙ্গে, এই কোণ অনুভূমিক তলের সঙ্গে সেই একই কোণ যদি তৈরি করে, তখন সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, তখন সেটাকে কি বলা হয়, সিমেট্রিক্যাল ফোল্ড। কিন্তু যদি আনইকুয়াল লিম্ব হয়, মানে ধরো এই লিম্বটা এরকম হয়ে গেল, এই লিম্বটা আবার এরকম হয়ে গেল, তার মানে এই লিম্বটা অনুভূমিক তলের সঙ্গে যে কোণ তৈরি করছে এটা সেটার সাথে সেই কোণ তৈরি করছে না, সেই জন্য এটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এটাকে বলে কি, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, আর এটাকে বলে সিমেট্রিক্যাল ফোল্ড। সিমেট্রিক্যাল ফোল্ড, সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে কি হয়, দুটো ভাঁজের মানে ভাঁজের যে বাহু সেগুলো অনুভূমিক তলের সঙ্গে দুটো কোণই সমান হয়ে থাকে। ঠিক আছে, সমকোণ তৈরি করে। বা এইখানে যেটা হচ্ছে কি, যে ভাঁজ যেটা থাকে ভাঁজের বাহুগুলো দুটো বাহু যে সমান কোণ উৎপন্ন করবে অনুভূমিক তলের সঙ্গে, সেটা কিন্তু সবসময় নয়। ঠিক আছে, তো এটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এবার আইসোক্লাইনাল ফোল্ড যেটা আমরা পড়ছিলাম, কি আইসোক্লাইনাল ফোল্ড হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ডের মতনই হয়, মানে দুটো ভাঁজের যে কোণ অনুভূমিক তলের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। কি পার্থক্য, দিস ফোল্ডস বোথ হ্যাভ দ্য সেম অ্যাঙ্গেলস অ্যান্ড প্যারালাল টু দ্য ইচ আদার। মানে এখানে যে দুটো বাহু রয়েছে, ভাঁজের দুটো বাহু একে অপরের সাথে প্যারালাল হবে, মানে প্রথম বাহুটাও যদি এরকম অ্যাঙ্গেল তৈরি করে পরেরটাও এরকমই অ্যাঙ্গেল তৈরি করবে, একটু 19-20 সরবে না। সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে কি হয়, দুটো অ্যাঙ্গেল বা দুটো কোণ সমান হতে পারে, কিন্তু দুটো বাহু যে পরস্পরের সাথে প্যারালাল হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, দুটো অ্যাঙ্গেল যেমন পরস্পরের সাথে সমান হচ্ছে, যেমন এখানে দুটো অ্যাঙ্গেল পরস্পরের সমান হচ্ছে, প্লাস দুটো বাহু একে অপরের সাথে প্যারালাল হচ্ছে, মানে এই বাহুটা আর এই বাহুটা একে অপরের সাথে কি হচ্ছে, প্যারালাল হচ্ছে, আবার এই বাহুটা আবার এই বাহুটা একে অপরের সাথে লিম্বটা কি হচ্ছে, একে অপরের সাথে প্যারালাল হচ্ছে। ঠিক আছে, কিন্তু সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে কোণ সমান হয়, কিন্তু সবসময় যে বাহুগুলো প্যারালাল হবে তা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড আর আইসোক্লাইনাল ফোল্ড, এই দুটোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিগমেটিক ফল্ট। পিগমেটিক ফল্ট কাকে বলা হয়, পিগমেটিক ফল্ট হচ্ছে অনেকটা কিরকম হয় তোমরা দেখে নাও। পিগমেটিক ফল্ট হচ্ছে এরকম অনেকটা চেনের টাইপের, মানে অনেকগুলো সিনক্লাইন অ্যান্টিক্লাইন নিয়ে এটা তৈরি হয়, অনেকগুলো সিনক্লাইন অ্যান্টিক্লাইন নিয়ে এই পিগমেটিক ফল্ট তৈরি হতে দেখা যায়, অনেকগুলো সিনক্লাইন অ্যান্টিক্লাইন নিয়ে এই ব্যাপারটা তৈরি হয়, এরকম চেনের মতো অনেকগুলো ভাঁজ এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাকে বলে পিগমেটিক ফল্ট। পিগমেটিক ফল্ট কি হচ্ছে, র্যান্ডম হয়, ডিসকানেক্টেড হয়, একে অপরের সাথে কানেক্টেড থাকে না। ঠিক আছে, আর জেনারেলি রিপ্রেজেন্টিং কন্ডিশন ফোল্ডেড মেটেরিয়াল ইজ মাচ গ্রেটার ভিসকোসিটি দ্যান দ্য সারাউন্ডিং মিডিয়াম। মানে যে মিডিয়ামটায় ফোল্ড তৈরি হয় সেই মিডিয়ামটার ভিসকোসিটি বা সান্দ্রতা অনেক বেশি থাকে। সান্দ্রতা মানে থকথকে, মানে যে মানে পিগমেটিক হবে যখন কোনো শিলাস্তরের মধ্যে
যে মেটেরিয়ালগুলো রয়েছে, মিনারেলসগুলো রয়েছে, তার যে সান্দ্রতা মানে তার থকথকে ব্যাপারটা যদি বেশি হয় তখনই কিন্তু পিগমেটিক ফোল্ড হবে। কারণ থকথকে ব্যাপার মানে কি, ধরো জেলি আর যদি জল দুটোকে যদি পাশাপাশি ফেলো, জেলির মধ্যে কি হবে, থকথকে ব্যাপারটা বেশি, জলটা কি হয় খুব লিকুইড হয়, ফলে জল ভেসে চলে যায় কিন্তু জেলি ভেসে যেতে পারে না থকথকে ব্যাপারটার জন্য। তো যার ভিসকোসিটি বেশি সে অনেকটা জেলির মতো হবে, সান্দ্রতা বেশি, তাই তো, তখন আমরা পিগমেটিক ফোল্ড আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা গেল সিমেট্রিক্যাল ফোল্ড আর অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড বলে দিয়েছি, আনইকুয়াল ইরেগুলার লিম্ব, মানে দুটো লিম্ব বা একে অপরের সাথে মানে দুটো লিম্ব বা অনুভূমিক তলের সঙ্গে আলাদা আলাদা কোণ তৈরি করবে, সবসময় একই কোণ তৈরি করবে না। আচ্ছা, আইসোক্লাইনাল ফোল্ড দেখে নাও, এই যে হচ্ছে আইসোক্লাইনাল ফোল্ড। আইসোক্লাইনাল ফোল্ডের ক্ষেত্রে দেখো দুটো অ্যাঙ্গেল, দুটো বাহু এক অনুভূমিক তলের সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে এবং এক একটা বাহু একে অপরের সাথে কি হচ্ছে, প্যারালাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে, তখনই সেটাকে বলা হয় আইসোক্লাইনাল ফোল্ড। সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে কোণটা সমান হবে কিন্তু এক বাহু দুটো একে অপরের সাথে প্যারালাল হতেও পারে, নাও হতে পারে, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। নেক্সট হচ্ছে ওভারটার্ন ফোল্ড। ওভারটার্ন ফোল্ড কাকে বলা হয়? ওভারটার্ন ফোল্ড মানেটা হচ্ছে, ধরো এটা একটা ফোল্ড, ঠিক আছে, ওভারটার্ন ফোল্ড মানে হচ্ছে ব্যাপারটা এরকম হয়। ওভারটার্ন ফোল্ড মানে ধরো এটা একটা ফোল্ড, এটা একটা ফোল্ড, এবার এই ফোল্ডটাকে যদি আমি এদিক থেকে চাপ বেশি দিই, এদিক থেকে চাপ কম হয়, তখন এই ফোল্ডটা কিরম হবে, এরমভাবে বেঁকে যাবে না, এরমভাবে বেঁকে যাবে। তার মানে এই যে অ্যাক্সিয়াল প্লেন, এইটাকে আমি কি বলেছি, মাঝখানের অংশটাকে অ্যাক্সিয়াল প্লেন বলেছি, এই অ্যাক্সিয়াল প্লেনটা কি হচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে, অ্যাক্সিয়াল প্লেনটা একটা দিকে হেলে যাচ্ছে, আগে যেটা সোজা ছিল সেটা কি হচ্ছে, একটা দিকে হেলে যাচ্ছে। এই হেলে যাওয়া অ্যাক্সিয়াল প্লেনকে আমরা কি বলি, ওভারটার্ন ফোল্ড। এই হেলে যাওয়া অ্যাক্সিয়াল প্লেনকে আমরা বলি ওভারটার্ন। দেখো নাও, এই যে সিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে দুটো সমান আছে, দেখো অ্যাক্সিয়াল প্লেন একদম সমান, অ্যাসিমেট্রিক্যালের ক্ষেত্রে একটু হেললো, একটু হেলে গেল, ওভারটার্ন ফোল্ডের ক্ষেত্রে আরও অনেকটা হেলে গেল, আরও অনেকটা হেলে গেল। একবার তোমাদের পরীক্ষার এরকম কোশ্চেন এসেছিল যে অ্যাক্সিয়াল প্লেন বা অক্ষতলকে হেলে যাওয়া থেকে সোজা হবে এই অনুযায়ী তোমরা সাজাও। তাহলে একদম প্রথমে যেটা হবে রিকাম্বেন্ট ফোল্ড, যেটা আমরা পড়বো, একদম অক্ষতল যখন মাটির সাথে শুয়ে পড়ে তখন সেটাকে বলে রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ। তারপর আরেকটু উপরে থাকে ওভারটার্ন ফোল্ড, তারপর আরেকটু উপরে হয় অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, তারপর একদম হয় সিমেট্রিক্যাল ফোল্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের যদি পরীক্ষায় বলে অক্ষতল শুয়ে পড়া থেকে একদম সোজা হয়ে দাঁড়ানো, সমনত হওয়ার, সমান কোণ উৎপন্ন হওয়ার যে কন্ডিশনটা সেটাকে সাজাও, তাহলে একদম নিচে হবে রিকাম্বেন্ট ফোল্ড, যেটা একদম মাটির সাথে সমান্তরালে একদম হেলে থাকে। তারপর হবে ওভারটার্ন ফোল্ড, যেটা হালকা হেলে থাকে, মানে অনেকটাই হেলে থাকে। অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে হালকা অক্ষতলটা হেলে থাকে, আর সিমেট্রিক্যাল হচ্ছে একদম সোজাভাবে অক্ষতলটা থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই নোট করে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের দিতে পারে। ইউজিসি নেট এক্সামে কিন্তু এরকম একটা কোশ্চেন 2024 সালের জুন মাসে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট হচ্ছে ফ্যান ফোল্ড। ফ্যান ফোল্ড মানে কি, অনেকগুলো অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন যদি একটা ফোল্ডের মধ্যে থাকে, মানে অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ যদি থাকে, তখন তাকে বলে অ্যান্টিক্লিনোডিয়াম এবং সিনোক্লিনোডিয়াম। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। অনেকগুলো অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইনকে একসাথে কি বলে, অ্যান্টিক্লিনোডিয়াম এবং সিনোক্লিনোডিয়াম। এবং এই অনেকগুলো অ্যান্টিক্লাইন সিনক্লাইনকে একসাথে আমরা কি বলি, ফ্যান ফোল্ড। যেমন ধরো অনেকগুলো অ্যান্টিক্লাইন সিনক্লাইন যদি এরকমভাবে আঁকি, তার মানে এইটার মধ্যে অনেকগুলো অ্যান্টিক্লাইন বা অনেকগুলো অর্ধভঙ্গ রয়েছে, অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ রয়েছে। এই পুরো বিষয়টাকে একসাথে আমরা কি বলতে পারি, ফ্যানের মতো দেখতে হয়, এই জন্য এটাকে আমরা ফ্যান ফোল্ড বলতে পারি। কি বলি এটাকে আমরা, ফ্যান ফোল্ড বলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা ভাঁজ যেটা পড়বো সেটা হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ। নেক্সট যে ভাঁজটা আমরা পড়বো সেটা হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ। রিকাম্বেন্ট ফোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, একদিকে চাপ বেশি, একদিকে চাপ অনেক কম, সেই জন্য এই যে অক্ষতলটা যেটা দেখতে পাচ্ছ এটা মাটির সাথে একদম শুয়ে পড়েছে। ঠিক আছে, অক্ষতল কি হয়েছে, মাটির সাথে একদম শুয়ে পড়েছে, মানে এইদিকে চাপটা যদি আরও বাড়িয়ে দিই, এদিকে চাপটা যদি কম থাকে, তখন এটা কি হবে, অক্ষতলটা আরও শুয়ে পড়বে, অক্ষতলটা এরমভাবে শুয়ে পড়বে। ঠিক আছে, এরমভাবে শুয়ে পড়বে। তাহলে এখানে প্রশ্ন কীরকম হতে পারে, যখন অক্ষতল একদম হরাইজন্টাল হয়ে যাচ্ছে, মানে অক্ষতল একদম মাটির সাথে শুয়ে পড়ছে এবং দুটো বাহু, ভাঁজের দুটো বাহু একে অপরের সাথে সমান্তরাল, তখন সেটাকে বলে রিকাম্বেন্ট ফোল্ড। এখানে কিন্তু অক্ষতল পুরোপুরি হরাইজন্টাল বা পুরোপুরি মাটির সাথে শুয়ে পড়ছে না, কিন্তু এখানে অক্ষতল কি হচ্ছে, পুরোপুরি মাটির সাথে শুয়ে পড়ছে এবং দুটি বাহু একে অপরের সাথে সমান্তরাল হচ্ছে, তখনই সেটাকে আমরা বলি রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ। রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ। এই রিকাম্বেন্ট ফোল্ড ন্যাপ কখন পরিণত হবে, রিকাম্বেন্ট ফোল্ড তখনই ন্যাপ হবে যখন ধরো আবার এদিক থেকে চাপ বেশি, এদিকে চাপ কম হচ্ছে, তখন এই যে ওপরের অংশটা সেটা ছিটকে সামনের দিকে বেরিয়ে চলে যাবে, ফলে নিচের অংশটা পেছনে চলে যাবে। ঠিক আছে, জিনিসটা কীরকম দেখতে হবে, জিনিসটা এরকম দেখতে হবে, এই সামনের অংশটা চলে গেল সামনে এবং এই মাঝখানের অংশটা পিছনে চলে এলো, এই অংশটা সামনে এগিয়ে গেল, এই অংশটা পিছিয়ে চলে গেল।
এরকম যে অংশটা মাঝখানটা ফেটে যাবে, মাঝখানটা ভেঙে যাবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি কি বলি, তখন সেটাকে আমরা ন্যাপ বলি। ন্যাপ হচ্ছে কি বলছে, হরাইজন্টাল মুভমেন্ট রেজাল্টেড কম্প্রেসিভ ফোর্স, মানে রিকাম্বেন্ট ফোল্ড বা সাহিত্যভাজের ওপরেও যদি একদিক থেকে চাপ বেশি অন্যদিকে চাপ কম থাকে, তখন সাহিত্যভাজ মাঝ বরাবর ফেটে যায়, ভেঙে গিয়ে ওপরের অংশটা সামনে চলে যায়, নিচের অংশটা পেছনে চলে যায়, এটাকে আমরা কি বলি, ন্যাপ বলতে পারি, ন্যাপ, ঠিক আছে। এবং যে প্লেনটা বরাবর এই মানে রকগুলোর মুভমেন্ট ঘটে বা ভাঁজের অংশগুলো সামনের দিকে এগিয়ে যায়, তাকে থ্রাস্ট প্লেন বলা হয়। কোনটাকে বলে থ্রাস্ট প্লেন? এই যে মাঝখানের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানের অংশটা, এই অংশটা বরাবরই তো উপরেরটা সামনে যাচ্ছে, সামনে নিচেরটা পিছনে যাচ্ছে, তো এই অংশটাকে আমরা কি বলতে পারি, অংশটাকে আমরা থ্রাস্ট প্লেন বলতে পারি। তাহলে ব্রোকেন লিম্ব অফ এ ফোল্ড ইজ কল্ড নেপেল। নেপ কাকে বলে? ব্রোকেন লিপ। কেন ব্রোকেন লিপ? কারণ এই মাঝখানটা ভেঙে যাচ্ছে, ব্রোক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তার ফলে উপরেরটা সামনে নিচেরটা পিছনে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলি, ব্রোকেন লিপ বলতে পারি। কি বলি? ব্রোকেন লিপ, ভেঙে যাওয়ার লিম্ব, ঠিক আছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ফোল্ডেড মাউন্টেন পিরিয়ড, যেটা পরীক্ষা এখান থেকে বহু কোশ্চেন আসতে পারে। যেমন ফোল্ডেড মাউন্টেন পিরিয়ডকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, প্রি ক্যাম্ব্রিয়ান মাউন্টেন পিরিয়ড, ক্যালিডোনিয়ান মাউন্টেন পিরিয়ড, আর একটা হচ্ছে হার্সেনিয়ান মাউন্টেন পিরিয়ড, আর একটা হচ্ছে আলপাইন মাউন্টেন পিরিয়ড, ঠিক আছে। তাহলে একটা গেল প্রি ক্যাম্ব্রিয়ান, একটা গেল ক্যালিডোনিয়ান, একটা গেল হার্সেনিয়ান, আর একটা গেল আলপাইন, ঠিক আছে। তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান বলতে কোন কোন মাউন্টেনগুলো আসে? রেসিডুয়াল মাউন্টেন, মানে ক্ষয়জাত পাহাড়, যেগুলো ক্ষয়জাত হয়ে গেছে, যেমন লরেন্সিয়ান মাউন্টেন, অ্যালগোমান মাউন্টেন, কিলরানিয়ান মাউন্টেন, নর্থ আমেরিকাতে যেটা রয়েছে, ঠিক আছে। তো তারপর নর্থ ওয়েস্ট হাইল্যান্ড, এইগুলো আসছে। নেক্সট ক্যালিডোনিয়ান মাউন্টেনের মধ্যে কোনগুলো আসে? ক্যালিডোনিয়ার মধ্যে আরাবল্লী আসে, ঠিক আছে, অ্যাপেলেশিয়ান আসবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, অ্যাপেলেশিয়ান মাউন্টেন এবং আরাবল্লী মাউন্টেন খুব ইম্পর্টেন্ট। তারপর আয়ারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ার কিছু মাউন্টেন আসবে, ঠিক আছে। সাতপুরা, আমাদের যে সাতপুরা পর্বত ইন্ডিয়াতে রয়েছে সেটা আসতে পারে। আচ্ছা, হার্সেনিয়ান মাউন্টেন সিস্টেমের মধ্যে কি কি আসে? ভসগেস, ব্ল্যাক ফরেস্ট, আলতাইশান, তিয়েনশান, ইউরাল মাউন্টেন, এই সমস্ত মাউন্টেনগুলো হার্সেনিয়ান মাউন্টেনের মধ্যে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলপাইন মাউন্টেন সিস্টেমের মধ্যে কবে কি কি আসবে? 65 মিলিয়ন থেকে 7 মিলিয়ন ইয়ার্স আগে তো তৈরি হয়েছে। এর মধ্যে আসবে রকিজ অফ নর্থ আমেরিকা, অ্যান্ডিজ অফ সাউথ আমেরিকা। রকিজ পর্বত এবং অ্যান্ডিজ পর্বত যেটা উত্তর এবং দক্ষিণ আমেরিকায় রয়েছে সেটা আসবে। অ্যাটলাস মাউন্টেন আফ্রিকাতে যে অ্যাটলাস মাউন্টেন রয়েছে সেটা আসবে। এছাড়া হিমালয় মাউন্টেন আসবে। এই সমস্তগুলো আলপাইন মাউন্টেন সিস্টেমের মধ্যে যেতে পারে। আলপাইন মাউন্টেন সিস্টেমের মধ্যে এই সমস্ত মাউন্টেনগুলো পড়ে, খুব ইম্পর্টেন্ট, আলপাইন মাউন্টেন সিস্টেম পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। হার্সেনিয়ান মাউন্টেন সিস্টেম এবং আলপাইন মাউন্টেন সিস্টেম পরীক্ষা কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট দেখে নাও। তাহলে কি বলছে, আরও কিছু ফরমেশনের উপর ভিত্তি করে মাউন্টেনকে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ফোল্ডেড মাউন্টেন বা ভাঁজের ফলে গঠিত পাহাড়, যেটাকে আমরা ভঙ্গিল পর্বত বা ইয়াং ফোল্ড মাউন্টেন বলতে পারি, যার মধ্যে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ দুটো অংশ দেখা যায়। আচ্ছা, ব্লক মাউন্টেন কাকে বলে? ব্লক মাউন্টেন হচ্ছে মহিভাবক আন্দোলনের ফলে বা এপিরোজেনিক মুভমেন্টের ফলে হয়, যখন দুটো অংশ উপরের দিকে উঠে যায় আর মাঝখানে অংশটা নিচে বসে যায়। মানে কিরকম হয় বিষয়টা অনেকটা এরকম দেখতে হয়, উপরের দুটো বসে গেল, মাঝখানে অংশটা, উপরের দুটো উপরে উঠে গেল, মাঝখানে অংশটা নিচে বসে গেল, ঠিক আছে। এই দুটো উপরে উঠে গেল আর মাঝখানে অংশটা নিচে বসে গেল, এটাকে বলে ব্লক মাউন্টেন। এই মাউন্টেন হচ্ছে উপরের অংশগুলোকে মাউন্টেন বলে, বা যেটাকে হোর্স্ট বলা হয়, হোর্স্ট। আর নিচের অংশটা যেটা বসে গেল এটাকে গ্রাবেন বা রিফট ভ্যালিও বলা হয়। কি বলে? গ্রাবেন, এটাকে আমরা গ্রাবেনও বলতে পারি অথবা রিফট ভ্যালিও বলতে পারি। কি বলা হয়? রিফট ভ্যালিও এটাকে বলা হয়, রিফট ভ্যালি, ঠিক আছে, এটাকে রিফট ভ্যালিও বলা হয়, গ্রাবেন অথবা এটাকে আমরা রিফট ভ্যালি বলতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ব্লক মাউন্টেন এটা পরীক্ষা কিন্তু দিতে পারে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আমরা দেখি তাহলে কি মাউন্টেন আমরা পড়ছি। নেক্সট মাউন্টেনের মধ্যে যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে ভলকানিক মাউন্টেন। নেক্সট মাউন্টেন যেটা আমরা পড়বো সেটা কি? নেক্সট হচ্ছে ভলকানিক মাউন্টেন। ভলকানিক মাউন্টেন বলতে কোথায়, ভলকানিক মাউন্টেন বলতে কি বোঝায়? ভলকানিক মাউন্টেন বলতে যেটা ভলকানো থেকে যে সমস্ত মাউন্টেনগুলো তৈরি হয়েছে, যে সমস্ত মাউন্টেনগুলো কি হচ্ছে, যে সমস্ত মাউন্টেনগুলো ভলকানো থেকে তৈরি হয়েছে তাকে ভলকানিক মাউন্টেন বলে উল্লেখ করা হয়। যেমন কি কি হতে পারে? মৌনা লোয়া হাওয়াই আইল্যান্ডে যেটা দেখা যায়, মাউন্ট পোপা মায়ানমার, ফুজিয়ামা জাপান, এগুলো হচ্ছে ভলকানিক মাউন্টেনের উদাহরণ। আর রেসিডুয়াল মাউন্টেন বা ক্ষয়জাত পাহাড় বা রেলিক্ট মাউন্টেন কি বলছে? যে সমস্ত মাউন্টেন বা পাহাড়গুলো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, মানে অনেক পুরনো মাউন্টেন ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। এটা কি? যার মধ্যে আসবে নীলগিরি, পালাকন্ডা, পরেশনাথ, রাজমহল,
বিন্ধ্য, সাতপুরা, আরাবল্লী এগুলো আসবে। ভুলেও কিন্তু হিমালয়কে কেউ রেসিডুয়াল মাউন্টেনের মধ্যে বা ক্ষয়জাত পাহাড়ের মধ্যে ফেলো না, কারণ ওটা কিন্তু এখন নবীন ভঙ্গিল পর্বত। কারণ যেহেতু টেকটনিক কারণের ফলে তৈরি হচ্ছে, ওটার উত্থান কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ওটা এখনও উত্থিত হয়ে চলেছে, মানে উত্থান ঘটছে। তাই জন্য সেটা ক্ষয়জাত পর্বতের মধ্যে পড়বে না। ক্ষয়জাত পর্বতের মধ্যে যত ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের যত পাহাড় রয়েছে, আরাবল্লী পর্বত যার মধ্যে অন্যতম, বিন্ধ্য, সাতপুরা এগুলো রয়েছে, এইগুলোকে আমরা ক্ষয়জাত পর্বতের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, চলো ফোল্ড বা ভাঁজ কনসেপ্টটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফল্ট বা চ্যুতি। ফল্ট বা চ্যুতি পরীক্ষায় মনে রাখবে, পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন করে ফল্ট ব্যাপারটাও কী কারণের জন্য হয়, ফল্ট ব্যাপারটাও কিন্তু কম্প্রেশন বা ওরোজেনেটিক ফোর্সের ফলেই হয়। ওরোজেনেটিক ফোর্সের ফলেই হয়। ওরোজেনেটিক মানে নিশ্চয়ই তোমরা জানো দুটো হয়, ওরোজেনেটিক আর এপিরোজেনেটিক। ওরোজেনেটিক মানে দুটো পাত যখন পরস্পর মুখোমুখি আসে, আর এপিরোজেনেটিক মানে দুটো পাত যখন পরস্পর উপরের দিকে উঠে যায়। এই এপিরোজেনিকের ফলে ব্লক মাউন্টেন তৈরি হয়। ব্লক মাউন্টেন এইমাত্র আমরা বললাম, এপিরোজেনিকের ফলে কী তৈরি হয়, ব্লক মাউন্টেন। কী তৈরি হয়, ব্লক মাউন্টেন তৈরি হতে দেখা যায়। আর ওরোজেনেটিকের ফলে কি হয়, ফোল্ড মাউন্টেন এবং ফল্ট মাউন্টেন, ফোল্ড অ্যান্ড ফল্ট, এই দুটো এপিরোজেনিকের ওরোজেনিকের ফলে তৈরি হয়। তাই পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন করে মহীভাবক আর গিরিজনী এই দুটোর মধ্যে কোনটার ফলে চ্যুতি তৈরি হয়, অবশ্যই উত্তর হবে গিরিজনী আলোড়নের ফলে, বা যেটাকে ওরোজেনেটিক মুভমেন্ট বলে। ঠিক আছে, তো এটা যেন মানে মনে থাকে। ফল্ট ফলে কি হচ্ছে, ফল্ট হচ্ছে একটা ফ্র্যাকচার হচ্ছে রকের মধ্যে, মানে প্রথম ভাঙছে রকটা, ভাঙার পর সেটা কি হচ্ছে রিলেটিভলি ওপরে নিচে মুভমেন্ট করছে। তাহলে পরীক্ষায় যদি তোমাদেরকে বলে ধরো একটা রক ব্লক রয়েছে, এটা একটা রক, ধরো তোমাদেরকে যদি বললো এটা একটা রক ব্লক রয়েছে, এই রক ব্লকটা দু সাইড থেকে চাপ দেওয়া হচ্ছে, তার ফলে রক ব্লকটা কী হলো, মাঝখান থেকে ভেঙে গেল। মাঝখান থেকে রক ব্লকটা কী হচ্ছে, ভেঙে গেল, মাঝখান থেকে ভেঙে গেল। এই যে মাঝখান থেকে যে ভেঙে গেল, এটাকে আমরা কি বলছি, শুধুমাত্র ভেঙে যাওয়াটাকে আমরা বলি জয়েন্ট। শুধুমাত্র ভেঙে যাওয়াটাকে জয়েন্ট বলা হয়। এবং এই ভেঙে যাওয়ার ফলে এই দুটো ব্লক তৈরি হলো, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। এই দুটো রক ব্লক যদি মুভমেন্ট করে, ধরো এই অংশটা উপরের দিকে চলে গেল আর এই অংশটা নিচের দিকে নেমে গেল, এরকমভাবে মুভমেন্ট যদি করে, যদি যতক্ষণ না মুভ করছে ততক্ষণ সেটাকে আমরা জয়েন্ট বলবো। কি বলবো, জয়েন্ট। কিন্তু যেই মুহূর্তে মুভ করবে তখনই সেটা হয়ে যাবে ফল্ট বা চ্যুতি, তখনই সেটা হয়ে যাবে ফল্ট বা চ্যুতি। মনে থাকবে, যদি রক ব্লকের মধ্যে শুধু ভাঙন ঘটে তখন সেটাকে বলে জয়েন্ট, জয়েন্টের ফলে যদি মুভমেন্ট হয় তখন সেটাকে বলে ফল্ট বা চ্যুতি। ওকে, চলো, তো ফল্টের ক্ষেত্রে কি বলছে, কি কি জিনিস আমাদের জানা দরকার। আর্থ সায়েন্টিস্ট ইউজ দ্য অ্যাঙ্গেল অফ ফল্ট উইথ রেসপেক্ট টু সার্ফেস অ্যান্ড ডিরেকশন অফ স্লিপ। মানে আমাদের যে আর্থ সায়েন্টিস্ট রয়েছেন ফল্টকে ডিভাইড করেছেন দুটো বিষয়ের ওপর ভিত্তি করে, একটা অ্যাঙ্গেল অফ দ্য ফল্ট আর একটা হচ্ছে ডিরেকশন অফ স্লিপ, এই দুটোর ওপর ভিত্তি করে ভাগ করেছেন। অ্যাঙ্গেল অফ ফল্ট বলতে কি বোঝাচ্ছে, অ্যাঙ্গেল অফ ফল্ট বলতে বোঝাচ্ছে, ধরো অ্যাঙ্গেল অফ ফল্ট বলতে কোনটাকে বোঝাচ্ছে, ধরো আমি যদি বলি এটা একটা চ্যুতিতল, এই চ্যুতিতল আমি যদি বলি একটা অনুভূমিক তলের সঙ্গে, চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ তৈরি করছে, যে কোণ তৈরি করছে সেটাকে আমরা বলি ডিপ বা নতি, এটাকে আমরা দ্বীপ বা নতি বলে। আবার চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যেখানটায় ইন্টারসেক্ট করছে বা যে জায়গাটা ছেদ করছে সেটাকে আমরা কি বলি, স্ট্রাইক বা আয়াম, সেটাকে বলি স্ট্রাইক বা আয়াম, সেটাকে বলি স্ট্রাইক বা আয়াম। ঠিক আছে, তার মানে মনে রাখবে এই চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে বলে ডিপ বা নতি। আবার চ্যুতিতল অনুভূমিক তলকে যেখানটায় ছেদ করছে, ইন্টারসেক্ট করছে, সেটাকে বলে স্ট্রাইক বা আয়াম বলা হয়। এবার যদি ধরো কোনো চ্যুতিতল বা রক ব্লকগুলো যেগুলো শিলাস্তর রয়েছে সেগুলো যদি ওপরে এবং নিচের দিকে ওঠানামা করে তখন সেটাকে বলে ডিপ স্লিপ ফল্ট। যেহেতু নতি বরাবর হচ্ছে সেই জন্য এটাকে বলে ডিপ স্লিপ ফল্ট। ডিপ স্লিপ ফল্ট কি বলে এটাকে, ডিপ স্লিপ ফল্ট। ওকে, আর যদি স্ট্রাইক মানে এরকম অনুভূমিকভাবে যদি চলাচল করে তখন সেটাকে বলে স্ট্রাইক স্লিপ ফল্ট, তখন সেটাকে কি বলে, স্ট্রাইক স্লিপ ফল্ট বা আয়াম স্খলন ছুটি। একটাকে বলে নতি স্খলন ছুটি আর একটাকে বলে আয়াম স্খলন ছুটি। নতি স্খলন ছুটি কখন হবে, যখন দেখবে একটা ব্লক ওপরে উঠে গেছে, একটা ব্লক ওপরে উঠে গেছে আর একটা নিচের দিকে নেমে গেছে, আর একটা নিচের দিকে নেমে গেছে, এরকম ওপর নিচে ওঠানামা যদি হয় তখন তাকে বলে, বা নিচ থেকে দুটোই নিচে একই দিকে চলাচল করতে পারে। মোদ্দা কথা, যখন এরকমভাবে উপর নিচে ওঠানামা হবে তখন সেটাকে বলে ডিপ স্লিপ ফল্ট। আর যখন এরকম হরাইজন্টালি মুভমেন্ট হবে তখন সেটাকে বলে স্ট্রাইক স্লিপ ফল্ট। ঠিক আছে, বা আয়াম স্খলন ছুটি। মানে দুটো রক ব্লক যদি এরকম হয়, একটা উপরে উঠে গেল আর একটা নিচে এরকমভাবে নেমে গেল, এরকমভাবে নিচে নেমে গেল, ঠিক আছে, এরকমভাবে নিচে নেমে গেল, আর একটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে ওপরের দিকে উঠে গেল।
আর একটা যদি ওপরের দিকে উঠে যায়, এটাকে বলে একটা উপরে উঠে গেছে একটা নিচে নেমে গেছে, বা এরমও হতে পারে এইটা নিচটা উপরে উঠে গেছে ওপরটা নিচে নেমে গেছে, এরমও হতে পারে, তখন সেটাকে বলে ডিপ স্লিপ ফল্ট। আর যদি এরকম পাশাপাশি চলন ঘটে, পাশাপাশি মানে একটা পাশ দিয়ে যাচ্ছে আর একটা সাইড দিয়ে এরকমভাবে এগিয়ে যাচ্ছে, মানে একটা এই সাইডে একটা এই সাইডে, তখন সেটাকে বলে স্ট্রাইক স্লিপ ফল্ট বা আয়াম স্খলনচ্যুতি। ঠিক আছে। আচ্ছা, ফল্ট প্লেন কাকে বলে? ফল্ট প্লেন হচ্ছে যে ফল্ট প্লেন কোনটাকে বলে? ফল্ট প্লেন এই যে প্লেনটা তোমরা দেখতে পাচ্ছ, যে প্লেনটা বরাবর কি হচ্ছে রক ব্লকগুলো ওপর নিচে ওঠানামা করছে, সেটাকে ফল্ট প্লেন বলে উল্লেখ করা হয়। আর এটা যদি স্টিপ খাড়া ঢালের মতো হয়ে যায়, খাড়া ওয়াল লাইক হয়ে যায়, স্টিপ ওয়াল লাইক, তখন সেটাকে ফল্ট স্ক্র্যাপ বলা হয়। তখন সেটাকে কি বলা হয়? ওয়াল লাইক স্লোপ যদি হয়ে যায় তখন সেটাকে আমরা ফল্ট স্ক্র্যাপ বলতে পারি। কি বলতে পারি? ফল্ট স্ক্র্যাপ বলতে পারি। ঠিক আছে। তাহলে ফল্ট প্লেন কাকে বলে? ফল্ট প্লেন যখন হচ্ছে ধরো যে প্লেন বরাবর রক ব্লকগুলো উপরের দিকে বা নিচের দিকে ওঠানামা করছে তাকে ফল্ট প্লেন বলা হয়। আচ্ছা, ফল্টের মধ্যে দুটো রক ব্লক দেখা যায়, একটা উপরের অংশ একটা নিচের অংশ। উপরেরটাকে বলে ফুট ওয়াল, নিচেরটাকে বলে হ্যাঙ্গিং ওয়াল। ফুট ওয়ালের মানে হচ্ছে যেটাকে বলা থাকে পাদমূল প্রাচীর, হ্যাঙ্গিং ওয়ালকে বলা থাকে ঝুলন্ত প্রাচীর। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট টপিক দুটো, অবশ্যই দেখে নেবে। আরেকটা দেখে নাও যে আমরা কি বলতে পারি ডিপ এবং স্ট্রাইক। ডিপ কাকে বলে বলেছি? যখন চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ তৈরি করছে তাকে বলে ডিপ, আর যদি চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যেখানটা ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে তাকে বলে স্ট্রাইক। আচ্ছা, এই যে আমি যদি ধরে নিই এটা চ্যুতিতল, এর অনুভূমিক তলের সঙ্গে ইন্টারসেক্ট করছে, সেইটাকে আমরা বলি স্ট্রাইক। তাহলে স্ট্রাইক সবসময় চ্যুতিতলের সঙ্গে কোন অ্যাঙ্গেল তৈরি করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বা যেটাকে বলে রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা রাইট অ্যাঙ্গেলও বলতে পারি। কি অ্যাঙ্গেল বলি? রাইট অ্যাঙ্গেল। তাহলে যদি বলে চ্যুতিতলের সঙ্গে অনুভূমিক তল যেখানে ইন্টারসেক্ট করছে সেটাকে কি বলে? স্ট্রাইক। আর স্ট্রাইক বা আয়াম সবসময় কি হয়? মানে যে সাহিত্য মানে শিলাস্তর রয়েছে তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? সবসময় 90 ডিগ্রি কোণ বা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, এটা যেন মাথা থাকে। আচ্ছা, তাহলে চ্যুতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিপ স্লিপ ফল্ট আর একটা হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট। ডিপ স্লিপ, একটা হচ্ছে স্ট্রাইক স্লিপ, মানে একটা আয়াম স্খলনচ্যুতি আর একটা হচ্ছে নতি স্খলনচ্যুতি। ঠিক আছে। আচ্ছা, আয়াম স্খলনচ্যুতির ক্ষেত্রে যে অ্যাঙ্গেল আমরা পাই, যদি ধরো একটা ভাঁজ ওপরে উঠে গেল একটা নিচে নেমে গেল, তখন সেটাকে আমরা কি বলি? ক্লাইনোমিটার দিয়ে আমরা কি মাপতে পারি? ডিপ বা নতি মাপতে পারি। তাহলে নতি মাপার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাকে কি বলা হয়? ক্লাইনোমিটার। ঠিক আছে, অ্যাঙ্গেল মাপার জন্য। আর স্ট্রাইক কাকে বলছে? স্ট্রাইক হচ্ছে যে হরাইজন্টাল সারফেসে, ধরো এটা একটা মানে ধরো চ্যুতিতল, ঠিক আছে, চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যেখানটা ইন্টারসেক্ট করছে, এই যে ধরো ইন্টারসেক্ট করছে, এই যে জায়গাটা ইন্টারসেক্ট করছে, এই যে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করছে, এটাকে আমরা স্ট্রাইক বলতে পারি। ঠিক আছে। এবং এই যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে আমরা ডিপ বলি বা নতি বলে উল্লেখ করতে পারি। ঠিক আছে, গেল। তাহলে এবার দেখে নাও ফল্টের কি কি ভাগ হয়। একটা হচ্ছে নর্মাল ফল্ট। নর্মাল ফল্ট কখন বলছে? এটা পরীক্ষায় খুব দেয়। ধরো ঝুলন্ত প্রাচীর ওপরে, পাদমূল প্রাচীর ওপরের দিকে উঠে গেল, ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেল, দুটো দুদিকে মুভমেন্ট করলো, তখন তাকে বলে নর্মাল ফল্ট। রিভার্স ফল্ট কাকে বলে? ধরো দুটো যদি একই দিকে মুভ করে, ধরো ঝুলন্ত প্রাচীর ও পাদমূল প্রাচীর নিচের দিকে নামছে, ঝুলন্ত প্রাচীর উপরের দিকে উঠছে, মানে দুটো একই দিকে মুভ করছে সেম ডিরেকশনে, তখন তাকে বলে রিভার্স ফল্ট। এই রিভার্স ফল্টকে আমরা থ্রাস্ট ফল্টও বলতে পারি। কি বলি? রিভার্স ফল্টকে আমরা থ্রাস্ট ফল্টও বলতে পারি। থ্রাস্ট ফল্টও বলা হয়। তাহলে দুটো রক ব্লক মানে ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর যদি দুটো বিপরীত দিকে মুভ করে তখন সেটাকে বলে নর্মাল ফল্ট। আর ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর যদি দুটো একই দিকে মুভ করে তখন সেটাকে বলে বিপরাচ্যুতি বা থ্রাস্ট ফল্ট। আর যদি দেখো এই যে তাহলে নর্মাল ফল্ট অ্যান্ড থ্রাস্ট ফল্ট দুটোই কি ফল্টের আন্ডারে যাবে? দুটোই কিন্তু ডিপ স্লিপ ফল্ট বা নতি স্খলনচ্যুতির মধ্যে যাবে, কারণ দুটোই ওপরে নিচে ওঠানামা করছে। কিসের মধ্যে যাবে? ডিপ স্লিপ ফল্টের মধ্যে যাবে। ঠিক আছে। কিন্তু এখানে দেখো দুটো রক ব্লক কি হচ্ছে? পাশাপাশি মুভমেন্ট করছে। কি করছে? পাশাপাশি মুভমেন্ট করছে। এই জন্য এটাকে স্ট্রাইক স্লিপ ফল্ট বা আয়াম স্খলনচ্যুতি আমরা বলতে পারি, যেটা ক্যালিফোর্নিয়ায় আমরা সান আন্দ্রিয়াস চ্যুতির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেখানে দুটো রক ব্লক কি হচ্ছে? পাশাপাশি মুভমেন্ট করছে, কোনোটাই ওপরে বা নিচে ওঠানামা করছে না। ঠিক আছে। তাহলে থ্রাস্ট প্লেন আমি বলে দিয়েছি কাকে বলে, স্ট্রাইক স্লিপ ফল্টও বলেছি। স্ট্রাইক স্লিপ ফল্টের দুটো ভাগ হয়, একটা আয়াম স্খলনচ্যুতির, একটা রাইট ল্যাটারাল স্ট্রাইক স্লিপ ফল্ট, একটা হচ্ছে লেফট ল্যাটারাল স্ট্রাইক স্লিপ ফল্ট। রাইট ল্যাটারাল বলতে ধরো দুটো রক ব্লক পাশাপাশি মুভমেন্ট করছে, একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে। রাইট কোনটা হবে? এই যেটা তোমার থেকে দূরে রয়েছে সেই রক ব্লকটা যদি তোমার ডান দিকে যায়, তুমি যেদিকে রয়েছো তার ডান দিকে যদি যায় তখন সেটাকে বলে রাইট ল্যাটারাল।
আর ধরো তোমার থেকে দূরে যেটা রয়েছে সেটা যদি বাঁ দিকে যায় তখন সেটাকে বলে লেফট ল্যাটেরাল স্ট্রাইক স্ট্রিপ ফল্ট। রাইট ল্যাটেরালকে আমরা ডেক্সট্রাল ফল্ট বলতে পারি, লেফট ল্যাটেরালটাকে আমরা সিনস্ট্রিয়াল ফল্ট বলতে পারি। ঠিক আছে, এবার দেখে নাও নেক্সট আমরা দেখে নিই রিফট ভ্যালি, হোর্স্ট অ্যান্ড গ্রাবেন। রিফট ভ্যালি ব্যাপারটা কি, ধরো দুটো রক ব্লক একটা উপরের দিকে উঠে গেল, দুটো উপরের দিকে উঠে গেল, ফলে মাঝখানের অংশটা যখন নিচের দিকে নেমে যাবে তখন সেটাকে আমরা কি বলি, এটা চ্যুতির কারণেই হয়, তখন সেটাকে আমরা রিফট ভ্যালি বলি। এই ওপরের যে অংশটা সেটাকে বলে হোর্স্ট বা স্তূপ পর্বত, এবং নিচের দিকে যে অংশটা নেমে যায় সেটাকে বলে গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা আমরা রিফট ভ্যালিও বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে এইটুকুনি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রিফট ভ্যালি অবশ্যই আমাদের এখানে রিফট ভ্যালি যদি বলে ভারতের এখানে একটা রিফট ভ্যালির উদাহরণ কি, তাহলে রেড সি বা লোহিত সাগর, লোহিত সাগর যেটা রয়েছে রেড সি বা লোহিত সাগর হচ্ছে আমাদের একটা রিফট ভ্যালির উদাহরণ। কি হবে রিফট ভ্যালির উদাহরণ, লোহিত সাগর বা রেড সি হচ্ছে রিফট ভ্যালির উদাহরণ। ঠিক আছে, এটা অনেকটা কীরকম ট্রাফ লাইক ডিপ্রেশন, ট্রাফ এই উপরের অংশটাকে বলে ট্রাফ, ঠিক আছে, নিচের অংশটা যেটা নেমে গেছে। তো এরকমভাবে এটার ফলে হচ্ছে, এটা এইগুলো কিসের ফলে হয়, এন্ডোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক ফোর্স মানে পৃথিবীর অভ্যন্তরীণ যে শক্তি রয়েছে সেই অভ্যন্তরীণ শক্তির ফলেই তৈরি হয়। এর ফলে কি হয়, যে মিডল পোর্শনটা যেটা সেটা বসে যায় এবং দুটো অংশ কি হচ্ছে ভার্টিক্যালি ওপরের দিকে উঠে যায়, এবং নিচের অংশটা যেটা বসে যায় সেটাকে আমরা গ্রাবেন বলি বা রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা আমরা বলতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এই স্ট্রাইক স্ট্রিপ ফল্টের উদাহরণ কী হতে পারে, স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। ক্যালিফোর্নিয়ায় স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট যেটা আমরা দেখি সেখানে কিন্তু রক ব্লক দুটো পাশাপাশি মুভমেন্ট করে। এবার পাশাপাশি মধ্যে কোনটা হতে পারে, রাইট ল্যাটেরাল স্ট্রাইক স্ট্রিপ ফল্ট হতে পারে, ডেক্সট্রাল ফল্ট। ওকে, মনে রাখবে ওখানে কিন্তু দুটো রক ব্লক ওপর নিচে ওঠানামা করে না, কি করে, পাশাপাশি চলন হয়, ওই জন্য ওটাকে স্ট্রাইক স্ট্রিপ ফল্ট বা আয়াম স্খলনচ্যুতি বলি। কিন্তু নর্মাল ফল্ট বা রিভার্স ফল্ট এগুলো যেটা ওপর নিচে ওঠানামা করে সেই জন্য ওইগুলোকে আমরা ডিপ স্লিপ ফল্ট বা নতিস্খলনচ্যুতি বলতে পারি। আশা করি এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের ভাঁজচ্যুতির যতগুলো ইম্পর্টেন্ট টপিক হয় সেগুলোকে আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না, এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কোন কোন আর টপিকের ওপর ভিডিও বা প্রয়োজন, থিওরির টপিকের ওপর আমি সেই রকম টপিকগুলোর ওপর এইভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, যেটা করে তোমাদের থিওরি টপিকগুলো যাতে আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনগুলো তোমাদের বেশি প্রয়োজন। আর অবশ্যই তোমাদের বলে রাখি, যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করছো, ইউজিসি নেট জেআরএফ এর জন্য যারা প্রিপারেশন করছো, ইউজিসি নেট জেআরএফ এর জন্য প্রিপারেশন করছো, ডিসেম্বরের জন্য যারা প্রিপারেশন করছো তাদেরকে বলে রাখি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ইউজিসি নেট জেআরএফ ডিসেম্বর 2025-এর জন্য এক সপ্তাহ 1 মাস মতো হয়ে গেলো ক্লাস চলতে শুরু করেছে। তো তোমরা যদি এখনও ক্লাসে ভর্তি হও আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, এবং নতুন ক্লাসও হবে। ডিসেম্বর অবধি কোর্সটা চলবে, বোথ পেপার 1 এবং পেপার 2 দুটোই পেয়ে যাবে। ঠিক আছে, যারা নেট জেআরএফ এর জন্য বা সেটের জন্য প্রিপারেশন করছো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি যে তোমরা যদি নেটের সিলেবাসটাকে খুব ভালো করে একবার পড়ে নিতে পারো তাহলে তোমাদের জিওগ্রাফি রিলেটেড যে কোনো এক্সাম হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো এক্সামেই তোমরা কিন্তু আর চিন্তা করতে হবে না, তোমরা ভালো ফল করতে পারবে। তাই যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন ক্লাস প্রয়োজন। চলো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট টপিকের জন্য ওয়েট করো। চলো বাই, টাটা।